মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন মুকুলিকা দাসের কাহিনী নজর। দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতায় আমাদের কাছে আসা গল্পের মোট সংখ্যা 604। মাত্র 40 দিনের মধ্যে এতগুলো গল্প আমাদের কাছে আসবে তা আমরা নিজেরাও ভাবতে পারিনি। প্রথম 5 বাঁচতে গিয়ে আমরা যে জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম তা হলো প্লটের অভিনবত্ব। বলা বাহুল্য, আমাদের নির্বাচিত গল্পগুলোর মধ্যে কোনোটাই চিরাচরিত ভূত পিশাচ কিংবা তন্ত্রমন্ত্রের গদে বাঁধা প্লটের মধ্যে সীমাবদ্ধ নয়। নজর গল্পের মূল উপকরণ রহস্য, কিন্তু কেবলমাত্র সেই রহস্যের উত্তর খোঁজা এ গল্পের উদ্দেশ্য নয়, বরঞ্চ রহস্যের আড়ালে লুকিয়ে থাকা এক অদ্ভুত মায়ার বাঁধন কিংবা এক অদৃশ্য স্নেহ দৃষ্টির সন্ধান দেয় এই গল্প। চলুন গল্পের রাইয়ের মতো আমরাও কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নিই। সত্যিই কি চোখ খুলে রেখেই সব দেখা যায়? কিছু নজর হয়তো চোখ বন্ধ করে নেওয়ার সঙ্গে সঙ্গে অজানা কোনো গল্প বলে যায় আমাদের। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে মুকুলিকা দাসের কাহিনী নজর। বাপি, তোমার মনে আছে আমি অন্ধকারে ভয় পেতাম? ব্যাকসিটে বসে মেয়ের জিনিসগুলো গাড়িতে গুছিয়ে নিতে নিতে প্রফেসর দেবেশ সাহা মেয়ের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। চোখটা ঝাপসা হয়ে আসছে তার। রায় তো দেখতেও পাবে না তার বাবা কাঁদছে। জানো বাপি, আমার আর ভয় লাগে না। এ কদিনে অভ্যাস হয়ে গিয়েছে। সবটাই এখন অন্ধকার। দেবেশবাবুর বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভেতরের কষ্টটা সহজে বোঝা যায় না। কাছের মানুষরাই শুধু ভেতরের চাপা কষ্টটা বুঝতে পারে। আগে রাইও পারত, এখন কি পারবে? ড্রাইভার স্টার্ট দেয়। আগের মতন রাইয়ের উচ্ছ্বাসটা আর নেই। কোলের ওপর হাত দুটো জড়ো করে বসে রয়েছে ও। আগে জানলা দিয়ে মুখ বাড়িয়ে থাকতো। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ফুচকা খেত বাপির কাছে জেদ করে। কলেজে ওঠার পরও সেই জেদ কমেনি। কি বিরক্ত লাগতো তার। দেবেশ সাহা দেখলেন পরপর 3টে ফুচকার স্টল পেরিয়ে এসেছে গাড়িটা। কেমন একটা শূন্যতা কাজ করছে যেন। হঠাৎ মুখ খোলে রায়। বাপি, অনুভব কেমন আছে? কতদিন কথা হয় না ওর সাথে। ভালো আছে মা, ও বাড়ি চলে গিয়েছে সেদিনই। বেশি চোট আসেনি ওর। যাক। রায় মুখ ঘুরিয়ে বসে আছে। মনে মনে ভাবছে, অনুভব এতদিনে একবারও এলো না দেখা করতে। তবে কি ওকে ভুলে গিয়েছে? অবশেষে বাড়ির সামনে এসে পৌঁছায় ওরা। ড্রাইভার হরি কাকা হাত ধরে নামায় রায়কে। বাবা এসে হাত ধরে ঘরে নিয়ে যায়। দেখে দেখে আস্তে নিজেকে কেমন অসহায় মনে হচ্ছে ওর। দেখে বাবার হাত ধরে ঘরে ঢুকতে হচ্ছে। ভেবেছিল মা এসে জড়িয়ে ধরবে, কিন্তু কোথায়। বাপি ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসালো। তারপর একটা ফোন আসতে বেরিয়ে গেল। রায় বিছানা ছেড়ে উঠে অল্প অল্প হাঁটতে চেষ্টা করে। হায় রে বিধাতার খেল, নিজের হাতে সাজানো সাধের ঘরটাই এখন তার অচেনা।
হাতড়ে হাতড়ে বুঝতে হবে কোন দিকে তার জানলা, কোন দিকে ব্যালকনি, কোন দিকে পড়ার টেবিল, আলমারি, খাট, বড় পান্ডা পুতুল আর বড় ড্রেসিং টেবিলটা। কিন্তু কয়েক পা ফেলেই আর এগোতে পারে না, হোঁচট খেয়ে পড়ে যায়। এই আস্তে আস্তে, লাগেনি তো? একটা কোমল হাত এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। গলাতেও কি সুন্দর মিষ্টতা। কে ইনি? রাই, তোমাকে মানা করলাম না একা চলবে না, কথা শোনো না কেন? এই জন্যই অন্তদন্ত হয়ে লোক জোগাড় করেছি আগে। উনি সরলা বসু, তোমার দেখভাল করবেন। দেবেশবাবু বলে উঠলেন। রায়কে বিছানায় বসালেন সরলা বসু। দেবেশ সাহা বেরিয়ে গেলেন ঘর থেকে। রায়ের অস্বস্তি লাগছিল বটে, কিন্তু কি করবে? যতদিন না এই অন্ধকার জীবনের সাথে খাপ খাইয়ে নিতে পারছে, তাকে অন্যের উপর নির্ভরশীল হয়েই থাকতে হবে। উপায় নেই। সরলা বসুর সাথে আস্তে আস্তে ভাব জমছে রায়ের। রায় এমনিতে আত্মকেন্দ্রিক মেয়ে, সহজে মিশতে পারে না। দৃষ্টিশক্তি হারানোর পর যেন আরও গুটিয়ে গেছিল। কিন্তু সরলা বসু যেন জাদু জানেন। এক বেলার মধ্যেই রায়ের কষ্টে কুঁকড়ে থাকা মুখে হাসি এনে দিয়েছিলেন। বিকেলে চায়ের কাপ হাতে রায়ের ঘরে আসতেই দেবেশ সাহার ঠোঁটেও যেন এক চিলতে হাসি চলে এলো অজান্তে। খিলখিলিয়ে হাসছে তার রায়, যেন ছোট্ট একটা শিশু। সরলা বসু নানান অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে গল্প শোনাচ্ছে। সে গল্পের রসিকতা কতটুকু দূর থেকে বুঝতে পারছেন না দেবেশ, কিন্তু তার সদ্য স্কুল পেরোনো মেয়েটির এমন শিশু সুলভ আচরণে ভেতরে কতটা শান্তি অনুভব করছেন তা তিনিই জানেন। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনি। রায়ের মা স্মৃতি সাহার ফিরতে ফিরতে বেজে গেল প্রায় 9টা। রায়ের ঘরে রায়কে খিচুড়ি আর অমলেট খাইয়ে দিচ্ছেন সরলা বসু। আচ্ছা, তোমাকে কি আমি মাসি বলে ডাকবো? না, আমার বুড়িমা বলে ডাকবে। বুড়িমা? বুড়িমা কেন? আমার ডাক নাম বুড়ি, তাই। আমাদের গ্রামের বড় ছোট সবাই আমাকে বুড়ি বলে। তোমার বাড়ি কোথায়? একটা বড় আম গাছের পেছনে। ঠিকানা জিজ্ঞেস করলাম তো। এই যে তোমার বাড়ি, আমার ঠিকানা। এই, তুমি খুব মজার। জানো, আমার মা। এর মধ্যে গট গট করে প্রবেশ করেন স্মৃতি সাহা। কি ব্যাপার রাই, এত জোরে জোরে হাসছো কেন? ডক্টর মানা করেছে না তোমাকে? চিৎকার, জোরে হাসি এসব একদম মানা। আর তুমি ওকে ডাইনিং রুমে পাঠাওনি কেন? ঘরের ভেতর এভাবে খাওয়ানোটা আমার মোটেই পছন্দ নয়। আচ্ছা দিদি, কাল থেকে না হয় হবে। বেশ, তোমার কন্ট্রাক্ট, টাকা পয়সা সব নিয়ে কথা হয়েছে তো? তুমি কিন্তু রায়ের ঘরেই থাকবে। আমি মেঝেতে একটা ম্যাট্রেসের ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা দিদি। ঘর থেকে বেরিয়ে যান স্মৃতি সাহা। রায়ের মুখটায় আবার আধার নেমে আসে। গোমড়া মুখেই সে বলতে থাকে, মাইলি এমন হয়, সব সময় বকে। আচ্ছা, আমি কি খুব খারাপ? কতদিন পর হাসছি জানো? আসলে মা আমাকে ভালোই বাসে না, নইলে হসপিটালে আমাকে নিয়ে যাও তো দূর। আমি আসার সময় বাড়িতেও থাকলো না। না রাই, মা খুব ভালোবাসে। সবাইকে একরকম হয়? তোমার মা একটু কড়া করে বলেন হয়তো, কিন্তু তাও তো ভালোবাসে। কি জানি। নাও নাও, আর ভাবতে হবে না। এবার আস্তে আস্তে ঘুমোতে চেষ্টা করো। আমি আসছি, কেমন? এত জোরে বাইক চালাস না অভি, আমার ভয় করে। আরে কিসের ভয়? আমাকে জড়িয়ে থাক, সব ভয়টায় কেটে যাবে। অনুভব আর রায় ফিরছিল রাত করে, তাও প্রায়
12টা বাজে। ফ্রেশার্স ওয়েলকাম পার্টি ছিল কলেজে। বাপি অনেকবার বলেছিল গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু রায় শোনেনি। আসলে অনুভবের কাছাকাছি থাকতে ওর ভালো লাগে। বড় ভালো ছেলেটা। ক্লাসের আর সবাই রায়কে যখন এড়িয়ে চলতো নানান অছিলায়, অভি প্রথম হাত বাড়িয়ে দেয় বন্ধুত্বের। হ্যাঁ, অভি নামটা আদর করে রাইয়েরই দেওয়া। মাত্র 2 মাসেই ওরা এত জড়িয়ে গিয়েছিল একে অপরের সাথে। আজ একে অপরকে চিনতে জানতে তো আর বিশেষ সময় লাগে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের দৌলতে মানুষের জীবনে গোপনীয়তা বলে যেন কিছুই নেই। সেখানে দুটো মানুষের কাছাকাছি আসতেই বা কতটুকু সময় লাগে? ওদেরও সময় লাগেনি। অন্তরঙ্গতা গভীর থেকে গভীরতর হয়েছে। বেড়েছে ভরসা, বিশ্বাস, ভালোবাসা। রায় পেছন থেকে জড়িয়ে ধরেছিল অভিকে। চোখ বুজে আঁকছিল একটা সুন্দর ভবিষ্যতের কল্পনা। হঠাৎ কি যেন একটা পাশ কাটাতে চাইছিল অভি। টার্ন নিয়েই খুব জোরে ব্রেক কষে সে। প্রচণ্ড দ্রুত গতিতে ছিল মোটর বাইক। সেটা এক পাশে ছিটকে পড়ে আর বাইকের সাথে রাইও ছিটকে যায় অনেকটা দূরে একটা ফুটপাতের কাছে। হেলমেট পরেনি রায়। মাথায় প্রচণ্ড আঘাত ও রক্তক্ষরণ শুরু হয় তখন থেকে। অনুভবের হাত পা ছড়ে গেলেও হেলমেট থাকায় আঘাত গুরুতর হয়নি। একটা চিৎকার করে ধপ করে উঠে পড়ে রায়। এত অন্ধকার চারপাশটা, একটু আগেও তো সব পরিষ্কার দেখছিল। নিজেকে, অভিকে, কলেজ ফেস্ট সবটাই। সরলা জল নিয়ে এগিয়ে আসে। ওর পিঠে হাত বোলায়। এসির মাত্রাটা বাড়িয়ে দেয়। এক ঢোকে সবটা জল খেয়ে ধাতস্থ হয় রাই। ওটা স্বপ্ন ছিল, বাস্তব তো এটাই, অন্ধকার। আরে ভয় কিসের? আধারে কিসের ভয় শুনি? ভয় নেই। আলোর জীবন থেকে কে অন্ধকারে থাকতে ভালোবাসে? কেন? মাতৃজঠরে শিশু যখন থাকে সেও তো আধারই। তখন তো আর দৃষ্টি থাকে না। কিন্তু তখনও তো প্রাণস্পন্দন থাকে, একটা প্রতীক্ষা থাকে বাইরের পৃথিবীকে দেখবার। সেও তো সাড়া দেয়, মাকে নিজের অস্তিত্ব জানান দেয়, তার সাথে খেলা করে, গল্প করে। তার সেই প্রতীক্ষারও অবসান হয়। কান্না দিয়ে যাত্রা শুরু, তারপর শ্বাস প্রশ্বাস, তারপর মায়ের কোলে এসে পরম শান্তি। মায়ের স্তন্য পান করে সে তখন পৃথিবীর সবচেয়ে মধুর স্বাদ গ্রহণ করে। এই দিনটা দেখবে বলেই তো ছোট ভ্রূণ থেকে একটা ছোট শিশুতে পরিণত হওয়া। সে কি ভয় পায়? বাচ্চাদের দেখো পারলে, তাদের মতন সাহসী কেউ নই, কারণ তারা নিজেদের খাঁচা বন্দি করে না। সংশয়, দ্বন্দ্ব, লজ্জা, ভয়, জড়তা এসবে বাঁধতে জানে না। তাই তারা জিতে যায়, হেরে গিয়ে আবার জিততে চায়। আর আমরা খাঁচাবন্দি মানুষগুলো নিজেদের এত আড়ষ্ট করে তুলি, একবার হেরে গেলেই মেরুদণ্ড খুইয়ে নিজেদের পিষে পিষে মারি আফসোসে। কেন আর একবার লড়াই কি করা যায় না? তুমি এত বড় বড় কথা কিভাবে বলো? তুমি একটা বাচ্চার ব্যাপারে এত বুঝলেই বা কি করে? তোমার সন্তান আছে, কিন্তু তুমি যে আমায় বললে তুমি একা। একাই তো, তবে একজন মেয়ের জন্য সন্তানের প্রতি অনুভূতি ফুটিয়ে তোলা খুব কঠিন কিছু নয়। তুমি চাইলে তুমিও পারবে। যা। সরলা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, নাও হয়েছে, আর ভাবতে হবে না, কাল বরং গল্প হবে। ঘুমো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অভিকে নিয়ে সে সংসারের স্বপ্ন দেখেনি তা কিন্তু নয়,
কিন্তু সেই অভি আজ দূরে সরে গিয়েছে। হঠাৎ একটা খটকা লাগে রাইয়ের। বুড়িমা অভি নামটা জানলো কি করে? ওকে তো বলেনি। রাই আবার চোখ বোঝে। বুড়িমা কি সুন্দর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওর মা কোনোদিন ওকে এমন করে ঘুম পাড়ায়নি। খুব সুন্দর একটা গানও গাইছে। কি মিষ্টি সুর। ঘুমের দেশে তলিয়ে যায় রাই ধীরে ধীরে। আচ্ছা দেবেশ, আমাকে না জিজ্ঞেস করে ভালো মতো খোঁজ না নিয়ে রায়ের জন্য রেখে দিলে ওই মহিলাকে? কি অদ্ভুত গেট আপ! ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ক্রিম ঘষতে ঘষতে বলতে থাকেন স্মৃতি সাহা। আরে আমার খুব পরিচিত একজন খোঁজ দিয়েছে, চিন্তা করো না। সেই তোমার সোর্স তো পিওরেস্ট। এদিকে মিতালি কি সুন্দর স্মার্ট কোয়ালিফাইড ইয়াং একটা মেয়েকে ঠিক করেছিল, নার্সিংয়ের ওপর ব্যাচেলার ডিগ্রিও ছিল, আর সেখানে কিনা এমন হদ্দ বোকা গেও একটা মহিলা। রাই তো মিশে গিয়েছে সুন্দর, অ্যান্ড শি ইজ হ্যাপি। তোমার সমস্যা কোথায়? ওকে, আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমার যদি কোনো সমস্যা মনে হয় ধাক্কা মেরে বার করব আর আমার লোককে এনে ঢোকাবো। এতক্ষণ ধরে কচকচানিতে বিরক্ত হয়েছেন দেবেশ। হাতে ধরা বইটা আর টেবিল ল্যাম্পটা বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়লেন দেবেশ। স্মৃতি তখন ভার্চুয়াল জগতে ব্যস্ত। বেশ পপুলার স্মৃতি সাহা ফেসবুকে। ঘরের জন্য তার সময় নেই। কর্পোরেট জগতের ওঠাপড়ায় আর ভার্চুয়াল জগতে নিজের পরিচিতি অক্ষুণ্ণ রাখতে তিনি নিজের ঘরের প্রতি নজরই দেন না কখনো। কিন্তু একটা চিন্তার কারণে আজ যেন মন দিতে পারছেন না ইনস্টাগ্রামে। কিসের এক অস্থিরতা কাজ করছে, কি যেন একটা অদ্ভুত ওই সরলার মধ্যে আশ্চর্য রকমের বেমানান। হ্যাঁ, চোখ দুটো হালকা নীল রঙের আইরিশে ঢাকা সরলার চোখ, যা একদম বেমানান একজন গেঁয়ো লোকের পক্ষে। তার উপর ওই দৃষ্টিতে যেন যেন কিছু রয়েছে, যেন খুব সহজে ওই নজরে ধরা পড়ে যেতে পারে যে কোনো মানুষের গোপনীয়তা, ছল চাতুরি। একটা অজানা আশঙ্কা নিয়েই ঘুমোতে যান স্মৃতি। যে করেই হোক ওই মহিলাকে তাড়াতেই হবে। সকাল থেকেই বেশ জোরে বৃষ্টি পড়ছে। ব্রেকফাস্ট সেরে ব্যালকনিতে দাঁড়িয়ে রাই। বৃষ্টির ছাটে ওর শরীর ভিজছে অল্প। কাল ঘুমটা ভালো হয়েছে, শরীরটাও তাই চাঙ্গা। নিজের বাস্তবতার সাথে এভাবে খাপ খাইয়ে নিতে পারছে দেখে রাই নিজেই অবাক। অপারেশনের পর থেকে টানা 15 দিন হসপিটালের বেডে কি দুর্বিষহ দিন কেটেছে তা একমাত্র ওই জানে। বৃষ্টির দিনগুলোতে সব কিছু কেমন আর্দ্র হয়। পলির স্তরের মতো জমতে থাকা দুঃখগুলো যেন কাদার মতন তরল হতে থাকে। হাসির সাথে সাথে কয়েক বিন্দু জল চোখের কোণ বেয়ে কখন নামছে তা নিজেও বোঝে না রাই। দৃষ্টি নেই, অথচ কান্না আছে। সে কি অভিকে চিনতে এত ভুল করল? 17টা দিন হতে চলল, কোনো খবর নেই, দেখা নেই। রাইয়ের অন্ধত্ব কি ওকে দূরে সরিয়ে দিল, নাকি নিজের অপরাধ বোধে রাইয়ের সামনে আসতে পারছে না সে? হয়তো রাইয়ের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করছে ও। ওকে, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে যে। ঘরে এসো, এসো ঘরে। বুড়িমার আওয়াজটা চিনে ফেলেছে রাই একদিনেই। মহিলাটা তার বড্ড খেয়াল রাখে।
নিজের মাও বুঝি এতটা রাখে না। তুমিও আসো না বুড়িমা, শ্রাবণের বৃষ্টির জোরই আলাদা, মনের সব কিছু ধুয়ে দেয়। অসুখ করলে ভালো হবে? তার চেয়ে চলো তোমাকে অন্য কিছু শেখাই। কি শিখবো? আরে এসোই না। রাইকে হাত ধরে বিছানার কাছে নিয়ে আসে সরলা। নির্ভরশীলতাই হলো পঙ্গুত্ব। যারা নির্ভর করে না, শারীরিক কমতিতেও তাদের কমজোরি বলা যায় না। বুঝলাম না। আচ্ছা, তুমি বিছানায় বসে তো, এবার ধরো বাথরুমে যাবে। ঘরের লাগোয়া বাথরুম, তবে কিভাবে যাবে? এখান থেকে দাঁড়িয়ে হাঁটা শুরু করো। আমি ধরে নিয়ে যাচ্ছি, কত পা ফেলতে হচ্ছে সেটা শুধু গুনবে, আর আশপাশটা স্পর্শ করতে করতে যাবে। স্পর্শ করলেই তুমি বুঝতে পারবে কোন জিনিসটা কেমন। প্রথমে কষ্ট হবে, পরে অভ্যেস হয়ে যাবে। আমি পারবো বুড়িমা? ঠিক পারবে, এসো। শুরু হলো রাইয়ের নতুন চর্চা। হোঁচট খেতে লাগলো বহুবার, কিন্তু বুড়িমার উদ্যমে সে আবার উঠে দাঁড়ায়, আবার চলতে শুরু করে। অন্যদিকে রাইয়ের বাবা ওমের এই পরিবর্তন দেখে ভীষণ খুশি। মনে মনে কতবার যে সরলা বসুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিন্তু স্মৃতির মনের খটকা কিছুতেই যাচ্ছে না। এত ভালো মানুষই কেন? পার্মানেন্ট লোক রাখতে যেখানে 15,000-এর মতন খরচ, সেখানে মাত্র 5,000 টাকায় কাজ করছে কেন এই মহিলা? যতবারই তার পরিবার কিংবা অতীত সম্বন্ধে জানতে চেয়েছে, অদ্ভুত এক নজরে তাকিয়ে থেকেছে সরলা। ওই নজরে যেন কি একটা আছে, দেখলেই কথা জড়িয়ে যায়। বেশিক্ষণ তাকালে হাত পা কেমন এলিয়ে আসে, মনে হতে থাকে যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবেন তিনি। এভাবে আরো দিন 15 কেটে গেল। রাই এখন কিছুটা স্বাবলম্বী। এখন স্টিকও ব্যবহার করতে পারে সে। কথায় কথায় তাকে বুড়িমাকে ডাকতে হয় না। বাপি তাকে ধীরে ধীরে ব্রেইলে পড়া শেখাচ্ছে। এই বছরটা হয়তো আর পরীক্ষা দেওয়া হবে না, কিন্তু পড়াশোনা রাই ছাড়বে না। কলেজে গিয়ে বাপি কথা বলেছে প্রিন্সিপালের সঙ্গে, ব্রেইল সিস্টেমে পরীক্ষা দেওয়া সম্ভব কিনা। পরের বছর পরীক্ষা হয়তো দিতে পারবে রাই। বিকেলে ব্রেইলে হাত বুলিয়ে অক্ষর বোঝার চেষ্টা করছিল রাই। এখন টাচ স্ক্রিন মোবাইলেও আগের মতন অসুবিধা হচ্ছে না। স্ক্রিনের কোথায় কোন আইকনগুলো রাখা আছে তা ভালো মতন বোঝা হয়ে গিয়েছে ওর। বিভিন্ন লেকচার শুনে শুনে পড়াশোনাও চালাচ্ছে, পাশাপাশি ছোটবেলায় গান আবৃত্তির শখগুলো ঝালিয়ে নিচ্ছে ভালো মতন। কিন্তু কিছুতেই ওর ভেতরকার একটা খটকা যাচ্ছে না। অনুভব কোথায়? দিন 10 পরে এক বিকেলে হঠাৎ দীপা এসে হাজির ওর বাড়িতে। দীপা ওর কলেজের বন্ধু। এই মেয়েটার মাধ্যমেই অভির কাছাকাছি পৌঁছাতে পেরেছিল রাই। দীপাও বরাবর অনুভবের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে ওর কাছ থেকে। আজ হঠাৎ দীপা হাজির দেখে বেশ অবাক হয় রাই। দরজা ওই খুলে দিয়েছে। বুড়িমা রোজ বিকেলে 1 ঘন্টার জন্য ছাদে যায়। নিজের ঘরে দীপাকে নিয়ে আসে রাই। দীপার হাত মুখ ছুঁয়ে দেখে। স্পর্শ খুব জরুরি হয়ে পড়ে দৃষ্টিহীনদের ক্ষেত্রে। দীপা, মোটা হয়ে গিয়েছিস বল। তুইও তো অনেক পাল্টে গেছিস রাই। আর কি, পরিস্থিতির চাপে পাল্টাতেই হয়। তারপর বল, হঠাৎ আমাকে দর্শন দেওয়ার হেতু? এতদিন একটা কথা লুকিয়ে এসেছি কাকুর মানা করবার জন্য, কিন্তু আর পারছি না রে। 1.5 মাস চরম অস্বস্তিতে কাটিয়েছি। অনুভবকে সেই দুর্ঘটনার রাত থেকে আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। তোকে সেদিন হসপিটালাইজ করা হয়েছিল ঠিকই, কিন্তু ওর কোনো চিহ্ন অবধি ছিল না। পুলিশ অনেক খুঁজেছে,
ওর মা বাবাও ভীষণ দুশ্চিন্তায় রয়েছে। কোথায় গেল ছেলেটা কে জানে। কাকু আমাকে বারণ করেছিল বলতে, কারণ তুই আঘাত পাবি, এতে তোর ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু আমি আর লুকোতে পারলাম না। সামনে পরীক্ষা, ঘুম, খাওয়া সব উড়ে গেছে আমার। না বলে খুব অন্যায় করেছিলাম মনে হচ্ছে। মাথায় আকাশ ভেঙে পড়ে রাইয়ের। এত বড় একটা কথা বাপি লুকিয়ে গেল। অভি কোথায় তবে? ওকে আর ফিরে আসবে না? ফোনে বলতে পারতাম না, তাই আশা। কলেজের আর কারোর সাথে তো তোর যোগাযোগ নেই? নয়তো দেখতি পুরো কলেজ কেমন তোলপাড় হয়ে আছে অনুভবের নিখোঁজ হওয়ার সাথে। অনেকে তো বলছে প্ল্যান মাফিক দুর্ঘটনা ঘটানো হয়েছিল সেদিন। পুলিশ তোর খোঁজ করেছিল অনেক, কিন্তু প্রিন্সিপালের অনুরোধে তোকে এই কেস থেকে দূরে রাখা হয়েছে। আমাকে ক্ষমা করিস রায়, আসি আমি। স্থির পাথরের মতন বসে রয়েছে রাই। এতদিন নিজের অক্ষমতার সত্যটুকু মেনে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু ও অনুভবকে ভালোবাসে। মানুষটার খোঁজই নেই। এই সত্যটা কি করে মানবে ও? বাপির ওপর এক রাশ অভিযোগ আর অভিমান জমা হয়েছে ওর বুকে। বাপিও তাকে মিথ্যে বলল। সন্ধ্যায় দেবেশ সাহা ফিরতেই রীতিমতো ঝগড়া শুরু করে রাই। কিছুতেই দেবেশ সাহাকে নিজের বক্তব্য রাখতে দেবে না সে। অনুভবকে তার চাই, যে করেই হোক। কান্নায় ভেঙে পড়ে রাই। বিছানায় বসে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। দেবেশ সাহা পাশে বসে পড়ে মাথায় হাত বোলাতে থাকেন। রাইয়ের অভিমান কিন্তু কমে না। যে ছেলের নিখোঁজ হওয়াতে তোর এত কষ্ট, আদৌ সে তোর যোগ্য কিনা ভেবে দেখেছিস? মানে? সেই রাতে অন্য রাস্তা ধরে তোকে যখন বাড়ি নিয়ে আসছিল, কেন তা বুঝিসনি? ওই রাস্তায় ট্রাফিক কম তাই? না, ওই রাস্তার কিছু দূর আগেই রাস্তা লাগোয়া গ্র্যান্ড হোটেল, সেখানে রুম বুক করা হয়েছিল তোর নামে। শুধু তাই নয়, ওই ঘরে হিডেন ক্যামেরার সেট আপও করা ছিল। এখন কিছু বুঝতে পারছিস? কি যাতা বলছো বাবা? যা তা নয় রে। অনুভবের আগেও দুটো মেয়ের সাথে এমন করেছে। ওদের ভিডিও দেখিয়ে ওদের ব্ল্যাকমেল করেছিল। পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে। এখনো জনসমক্ষে আসেনি ওই দুটো মেয়ের সম্মানহানি হবে বলে। ছেলেটা ভালো নয় রে মা। তবে হ্যাঁ, ছেলেটার গায়েব হয়ে যাওয়া নিয়ে আমিও চিন্তিত, কিন্তু নিজের মেয়ে বাজে খপ্পর থেকে উদ্ধার হয়েছে এটা ভেবেও খুশি। এখন আমার ওপর রাগ করতে চাইলে করতে পারিস। দেবেশ সাহা উঠে চলে গেলেন। রাত্রে রাইয়ের ঘুম নেই। সরলা এক কোণে ম্যাট্রেসটা ঠিক করছিল শোবার জন্য। রাইকে অমন বিমর্ষ দেখে ওর মন খারাপ হয়। সবটাই ও শুনেছে, কিন্তু কিছু সময় একা ছেড়ে দিয়েছিল যাতে রাই নিজেকে বুঝিয়ে নিতে পারে। কিন্তু রাই এখনো পোক্ত বুঝদার হয়ে ওঠেনি। রাইয়ের পাশে এসে বসে সরলা। রাই উপুর হয়ে শুয়ে রয়েছে। একটার পর একটা আঘাত পাচ্ছে মেয়েটা। আরও কত কি আছে কে জানে। ওর মাথায় হাত বুলোতে থাকে সরলা। ঘুমোবে না তুমি? ঘুম আসছে না গো আজ। মানুষ চিনতে কি ভুল করি আমি, কি বোকা আমি, তাই না? এতটাই বোকা এখনো অভির ফিরে আসার প্রতীক্ষা করে যাচ্ছি। মানুষ চিনতে সবাই ভুল করে। তোমার চেয়েও বোকা এক মেয়ের গল্প আমি জানি, শুনবে? ভালো লাগছে না আজ। শুনেই দেখো, ভালো না লাগলে গল্প থামিয়ে দেবো খন। বেশ। গল্পটা একটা মেয়ের, একটা মেয়ে তোমার মতন বয়সেরই। মেয়েটার নাম নেই,
বাপ মারও ঠিকানা নেই, কেউ কোথাও নেই। আমাদের গ্রামেরই এক কোণে মেয়েটি থাকতো। মেয়েটি একদিন হুট করেই যেন গ্রামে চলে এসেছিল। কিভাবে এলো, কেন এলো, কেউ বলতে পারে না। যখন মেয়েটি এসেছিল বয়স 7 কি 8, নদীর পাড়ে উপুর হয়ে পড়েছিল, গায়ে ময়লা ফ্রক। এক বুড়ি দিদা মেয়েটিকে তুলে তার ঝুপড়িতে নিয়ে এসেছিল। ওই বুড়ি দিদারও কেউ ছিল না। ওই দিদাও কিভাবে গ্রামে এলো কেউ জানতো না। এরকম হয় নাকি? হয়েছে তো। ওই মেয়েটি আমার সই ছিল জানো। ওর সাথে একসময় কত খেলতাম, গল্প করতাম। আমার বাড়ি থেকে ওর বাড়ি বেশি দূর ছিল না, একটা বাঁশ বাগান পেরিয়েই যাওয়া যেত। ওর বাড়ির সামনে ছিল বিশাল একটা আম গাছ। সে তো তোমার বাড়ির সামনে ছিল। হ্যাঁ, আমার বাড়ির সামনেও ছিল, ওর বাড়ির সামনেও ছিল। আমাদের সব এক ছিল। নারীত্ব লাভের আগে অবধি ওর সাথে পুতুল খেলতাম। ওর পুতুল বরের সাথে আমার পুতুল বইয়ের বিয়ে হতো প্রতি সপ্তাহে। কিন্তু জানো, সেই বন্ধুত্ব টিকলো না। কেন? কি হলো? ওর বুড়ি দিদা যতদিন ছিল ওদের বাড়ির ছায়া কোনো পুরুষ মারাতো না। সবাই বলতো ওই বুড়ি দিদা টুকটাক জানতো। অনেকেই বলতো কালো ডাইনি। সব সময় কালো শাড়ি পরতো, কপালে ছায়ের কালো টিপ, হাতে কালো চুড়ি, গলায় কালো তাবিজ, পায়ে নুপুর। তার চোখে ছিল অসম্ভব তেজ। সেই তেজ সবাই সহ্য করতে পারতো না। যারা অন্যায় করত, যাদের মনে পাপ থাকতো, ওই বুড়ির চোখের দৃষ্টিতে সে অসুস্থ হয়ে পড়তো অথবা সম্মোহিত হয়ে সব পাপ মেনে নিত। বাপ রে, এত ভয়ঙ্কর! কিন্তু সেই বুড়ি মারা পড়ল। তখন আমার সইয়ের বয়স 16 বছর। পার্থি শরীরের সুন্দরী মেয়ে, তাকে রক্ষা করবার কেউ নেই। গ্রামের ছোকরা, যুবক, বুড়ো সবাই মিলে পেছনে পড়ল। রাত্রিবেলা বাড়িতে ঢিল পড়তো। বাজারে যাবার সময় লোকে বাজে টিপ্পুনি কাটত। যখন তখন আম গাছ বেয়ে উঠোনে লোক ঢুকে পড়তো। মেয়েটির বেঁচে থাকাই দুর্বিষহ হয়ে পড়ল। শেষে যখন আমার বাড়ি থেকে ওর বাড়িতে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো, তখন ওই মেয়েটি আর বাঁচবে না বলে ঠিক করলো। তারপর? যে নদীতে ভেসে সে এসেছিল সেখানেই গেল ডুবে মরতে। পূর্ণিমার রাত, নদীর ঢেউয়ে গা দুলাচ্ছে, পাড়ে বাঁধা ডিঙি আর একটা বড় নৌকা। সই আমার প্রথমে গলায় কলসি বাঁধল, তারপর খুব কাঁদল। বুড়ি দিদার নাম ধরে 3 বার ক্ষমা চেয়ে ঝাঁপ দিল নদীতে। রাইয়ের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আজকে সে নিজেও আত্মহত্যার কথা ভেবেছে, সাহস করতে পারেনি। আত্মহত্যা করাটা এত সহজ। তারপর বুড়িমা? ঝাঁপ তো দিল, কিন্তু কিছুক্ষণ পর তাকে পাড়ে তুলে আনলো এক যুবক। সেই যে বড় নৌকাটা, সেটার মাঝি ভাই। জলে কিছু পড়ার শব্দ পেয়েই সাঁতরে এসেছিল এই ধারটায়। ডাঙায় তুলেই কলসি দড়ি খুলে সইয়ের পেট থেকে জল বার করল। মুখে ফু দিতে থাকলো যতক্ষণ না সই শ্বাস ফেলে। সই ধীরে ধীরে চোখ খুলল। চোখের সামনে অমন যুবক দেখে প্রথমে সর্বনাশের ভয় পেল, কিন্তু সেই তো তার জীবন বাঁচিয়েছে। শুনে লজ্জায় মাথা নিচু করে রইল। সইয়ের গা শিরশিরিয়ে উঠল। প্রথম কোনো পুরুষের নিবিড় ছোঁয়া পেলে সব মেয়েরই অমন হয়। রাইয়ের মনে পড়ে অভির প্রথম ঠোঁট ছুঁয়ে যাওয়ার কথা। আর্দ্র সোঁদা একটা গন্ধ ছিল অভির। সেই গন্ধটা কোনো দিন ভুলবে না রাই।
তারপর বুড়িমা? তারপর সই তার দুঃখের কথা শোনায় মাঝি ভাইকে। মাঝি ভাইয়ের মন হাহাকার করে। সেও তো সইয়ের মতন একলা, দুকুলে তারও কেউ নেই। উষার প্রাককালে মাঝি হঠাৎ সইয়ের হাত ধরে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সই চমকে ওঠে, এমন প্রস্তাব সে আশা করেনি। মাঝি ভাইকে তার দেবতা মনে হলো। তার চরণ ছুতেই মাঝি ভাই বুকে আঁকড়ে ধরে সইকে। তারপর তার সাথে ফিরে চলে সইয়ের ঘরে। ঘরে নতুন নাগর দেখে গা শুদ্ধ ছিছি পড়ে যায়। কিন্তু মাঝি ভাইয়ের তেজ এতই, প্রকাশ্যে কেউ কিছু বলতে পারে না, সবটাই চুপিসারে। কিন্তু সই আমার সুখে ভাসতে লাগলো। আহা, এমন একটা সংসারই তো সে চেয়েছিল। সরলা চেয়ে দেখলেন রায় ঘুমিয়ে গিয়েছে, তার বুড়িমার কাঁধে মাথা রেখে। এরকম কি করে হয়? একটা মানুষ মাথা ঘুরে পড়ে যাবে, দেখবে না কেউ? পরদিন সকালে বাপির জোর চিৎকারে ঘুম ভাঙে রায়ের। কি করে বুঝবো? কি হলো বাপি? সর্বনাশ হয়েছে। সকালে স্মৃতি ছাদে জল দিতে গিয়ে দেখে সরলা মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে। দেখেই আমাকে ডাকে। আমি তো অ্যাম্বুলেন্স ডেকেছি, চলে আসবে জলদি। বুকটা ছ্যাঁত করে ওঠে রায়ের। এক একটা দিন এত বিষময় হতে পারে। কাল অভির খবর, আর আজ বুড়িমা। বাড়িতে লোক জড়ো হয়ে গিয়েছে। পা গুনে গুনে সদর দরজার কাছে আসে রায়। স্ট্রেচারে বুড়িমাকে তোলা হয়েছে। রায় ছুঁয়ে ছুঁয়ে বুড়িমার শরীরটা অনুধাবন করতে চায়। কেন যেন মনে হচ্ছে আর কোনো দিন সে বুড়িমাকে দেখতে পাবে না। যতই ছোঁয়ে ততই অবাক হয় রায়। পায়ে নুপুর, হাতে চুড়ি কি রঙের তা জানে না। গলায় তাবিজ, কপালে খসখসে কিছুর একটা টিকা, সম্ভবত ছাইয়ের। এইসব তো বুড়ি দিদা পড়ত। দেবেশ সাহা এত চাপ নিতে পারছেন না। বুকে একটা তীব্র চাপ অনুভব করছেন। মিস্টার সাহা, ওনার হাতে মুঠো করা একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে যে উনি নিজের চোখ দুটো আপনার মেয়ে রাইকে দান করতে চান। মানে উনি বেঁচে নেই? না, প্রায় ঘন্টা দুয়েক হলো মৃত্যু হয়েছে ওনার, সম্ভবত হার্ট অ্যাটাক। আচ্ছা, যেটা বলার ছিল, ডোনার মারা যাওয়ার 3-4 ঘন্টার মধ্যে কিন্তু অপারেশনটা করতে হবে। যদিও আই ডোনেশনের জন্য আপনি রেজিস্টার করিয়েছেন, কিন্তু আমাদের দেশে অর্গান ডোনেশন মানে আই ডোনেশনকে আজও লোকে সহজভাবে নিতে পারে না। তাই আমার মনে হয় হয়তো এটাই ভালো হবে যে ওনার শেষ ইচ্ছাটুকু রাখুন আপনি, অন্তত রায়ের ভবিষ্যতের কথা ভেবে। কিছুক্ষণের মধ্যে অপারেশনটা হলে ভালো হয়। কিন্তু বেশ, একবার রায়কে জিজ্ঞেস করলে। হ্যাঁ, যার অপারেশন তার সম্মতি জরুরি, তবে জলদি করুন, হাতে সময় কম। রায় তখনও দুহাত দিয়ে হাতড়ে চলেছে বুড়িমাকে। বুড়িমার শীতল হতে থাকা শরীর জুলজির স্টুডেন্ট রায়কে স্পষ্ট জানান দিচ্ছিল বুড়িমা আর উঠবে না। একটা মা, সেই মানুষটা তার এত কাছে এসেছিল, এত যত্ন নিয়েছিল, আজীবন মায়ের আদর থেকে বঞ্চিত হওয়ার খেদটা মিটিয়েছিল যে রায় তাকে মা ছাড়া অন্য কিচ্ছু ভাবতে পারত না। দেবেশ সাহা রায়কে সব বোঝান, জানান বুড়িমার চোখ দিয়ে রায় দুনিয়াটা আবার দেখুক, সেটাই তার ইচ্ছে। রায় সম্মতি জানায়। সে নিজেও চায় তার বুড়িমা বেঁচে থাকুক, অন্তত তার চোখ দিয়ে হলেও। রাতে স্মৃতি সাহা একা ঘরে। মেয়ের অপারেশন হয়েছে আজ, সফল কিনা জানে না। চাপা উত্তেজনা তো রয়েছে, কিন্তু সেই চিন্তা ছাপিয়ে মাথায় অন্য চিন্তা।
আজকের প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সকাল সকাল ওরকম বিচ্ছিরি একটা কাণ্ডে সব উল্টোপাল্টা হয়ে গিয়েছিল তার, তাও ম্যানেজ করে নিয়েছেন কোনো রকমে। কিন্তু বিক্রম আর অপর্ণা এত ভালো প্রেজেন্টেশন রেখেছে যে ওর প্রমোশনের স্বপ্ন যেন ভেঙে যাচ্ছিল। ঘুম আসছে না কিছুতেই। চোখ বন্ধ করলেই সরলার ওই চোখ দুটো ভেসে উঠছে আর ভেতরটা কেঁপে কেঁপে উঠছে ক্রমশ। নিজের অতীতকে নিয়ে হঠাৎ কেমন একটা দোলাচলে ভুগছেন স্মৃতি। কত বছর ধরে কর্পোরেট জগতে আছেন তিনি? প্রায় 20 বছর। মধ্যবিত্ত পরিবারে জোড়াতালি সংসারের তৃতীয় কন্যা সন্তান ছিলেন তিনি। বাবা নিজের সাধ্যমতো করেছেন মেয়েদের জন্য, কিন্তু দিদিদের মতন অল্পতে মন ভরেনি কোনো দিন ওর। মফস্বলের ঘুপচি গলি থেকে কলকাতার নামি ইঞ্জিনিয়ারিং কলেজে আইটিতে যখন ঢুকল, স্মৃতি যেন তার খোলা আকাশটা খুঁজে পেল। একে একে স্মৃতির মনে পড়ে কিভাবে স্মৃতির সমস্ত শখ আহ্লাদ মিটিয়েছে তার অগুন্তি বোকা প্রেমিকরা। দেবেশকে বিয়ে করাটা অনেকটা কাকতালীয়ভাবে। এক বন্ধুর বিয়েতে দেখা হয় দেবেশের সাথে। ছেলেদের আকৃষ্ট করার ক্ষমতা চিরকালই ভালো স্মৃতির। সে ছোটবেলার স্কুল টিচার মাধব স্যার হোক, কিংবা কলেজের প্রফেসর DK দত্ত হোক, কিংবা সবশেষে বোকা দেবেশই হোক। আসলে দেবেশের সরলতাই স্মৃতিকে বুঝিয়েছিল যে কর্পোরেট জগতের দৌড়ে শর্টকাটে উচ্চতায় পৌঁছতে হলে একজন বোকা মানুষকেই জীবনসঙ্গী হিসেবে দরকার। নিজের কেরিয়ার ছাড়া আজীবন আর কিচ্ছু বোঝেনি স্মৃতি। উপরে উঠতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, এমনি এমনি কেউ জায়গা ছেড়ে দেয় না। কাল তার প্রমোশন হবে। অনিকেত, জয়শ্রী, স্বরূপাকে টপকে নিজের কেবিন পাবেও। 7 বছর ধরে এই কোম্পানিতে আছে। কেউ পেরেছে এত তাড়াতাড়ি এত উচ্চতায় পৌঁছতে? নিজের উপর আলাদা করে গর্ব হয় তার। সাফল্যের পেছনের গল্প যতই নোংরা হোক, শেষমেশ সেটাই সত্য যে স্মৃতি সফল। স্বামী সন্তান নিয়ে ভাবার মতন বেফালতু সময় ওর কাছে নেই। ওকে আরো উপরে উঠতে হবে, আকাশ ছুঁতে হবে, আরো আরো। 1, 2 করে 5টা সিগারেট খেয়েছে সে। ঘুম আসবে না আজকে। হঠাৎ মেয়েটার জন্য একটু খারাপ লাগছে তার। কেন লাগছে জানে না। রাতের পোশাকটা ভালো মতন জড়িয়ে ছাদে ওঠে স্মৃতি। এখন ভোর 5টা। সূর্য উঠতে শুরু করেছে। কোনোদিন সূর্যোদয় দেখা হয়নি ওর, আজ দেখছে। ছাদের ভাঙা পুরনো ঘরটার সামনে এসে থমকে দাঁড়ায় স্মৃতি। কাল এখানেই পড়েছিল সরলার দেহটা। কাল সকাল 6টা নাগাদ স্মৃতি এসেছিল ছাদে জগিং করতে। রোজকার অভ্যাস তার। ছাদে উঠতেই একটা গোঙানির আওয়াজ পেয়েছিল। হ্যাঁ, এই ঘরটার সামনে। সরলা তখনও বেঁচে ছিল। প্রথমে আচমকা এমন আওয়াজ শুনে থতমত খেয়ে যায়। সরলার মুখের কাছে ঝুঁকে বসে শোনে জল চাইছে ও। সামনের ঘরের দরজাটা খোলা। ওই দরজাটা সবসময় খোলাই থাকে। পুরনো ঘর, তাই কেউ ঢোকে না। আগে তাও রাই ঢুকতো, কিন্তু এখন তো সম্ভব নয়। ডাক্তারকে ফোন করার কথা ভাবে স্মৃতি, কিন্তু তখনই আবার চোখ পড়ে সরলার দৃষ্টিতে। আবার সেই তীক্ষ্ণতা। গা শিরশিরিয়ে ওঠে একটা ভয়ে। ওই নজরে এত প্রখরতা কেন? ওই তেজ আগুন ধরিয়ে দেয় স্মৃতির মাথায়। ওর মনে ইচ্ছা তো ছিলই সরলাকে সরিয়ে দেওয়ার। এটাই তো সুযোগ। আস্তে আস্তে পিছিয়ে যায় স্মৃতি। কাউকে জানাবে না ও। লুকিয়ে লুকিয়ে সরলার মৃত্যু দেখবে। ওই ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই দেখে অনেক কাগজ, একটা কালো ব্যাগ আর সদ্য সমাপ্ত হওয়া একটা চিঠি। রাইয়ের উদ্দেশ্যে লেখা।
কাগজগুলো দেখে আর চিঠিটা পড়ে হাত পা কাঁপতে থাকে স্মৃতির। এখন তো আরো বাঁচতে দেওয়া যাবে না সরলাকে, এ তো আজন্ম শত্রু। স্মৃতি সরিয়ে ফেলে সব কাগজগুলো। চিঠিটার শেষ অংশ যেখানে চক্ষুদানের ইচ্ছা প্রকাশ করা হয়েছে সেই অংশটুকু ছিঁড়ে গুঁজে দেয় সরলার হাতে। এতে রাইয়ের অন্তত উপকার হবে এই ভেবে। কেউ জানতেও পারে না ঘটনাটা। পরে ছাদের গাছগুলোতে জল দিতে আসাটা তো বাহানা ছিল মাত্র। কালকের ঘটনাটা ভাবতেই ঘাম শুরু হয় স্মৃতির। আর থাকতে পারে না ছাদে, ঘরে চলে যায়। অপারেশনের 10 দিন পেরিয়ে গিয়েছে। আজ জানা যাবে অপারেশন সফল হলো কিনা। স্মৃতি আজ হাজির হয়েছে। আজকের দিনটা খুব ভালো যাবে ওর। ইতিমধ্যে খবর এসেছে প্রমোশন হয়ে গিয়েছে। ধীরে ধীরে পট্টি খোলা হয় রাইয়ের। খোলা হলে আস্তে আস্তে চোখ মেলেও। প্রথমে এতটা আলোয় চোখ ধাঁধিয়ে গেল রাইয়ের, তারপর আস্তে আস্তে চোখ মেলে। হ্যাঁ, আবার দেখতে পাচ্ছে ও। ওই তো বাপি, ওই তো হরি কাকা, দীপাও এসেছে। কিন্তু মায়ের দিকে চোখ যেতেই কেমন বিষিয়ে ওঠে ওর মনটা। চোখ দুটো যেন আপনা থেকেই সরু হয়ে যায় ওর। স্মৃতি নিজের মেয়ের দিকে তাকিয়ে চমকে ওঠে। এ কাকে দেখছে ও? আবার সেই দৃষ্টি শরীর পুড়িয়ে দিচ্ছে যেন। অপরাধ বোধে যেন খাবি খাচ্ছে স্মৃতির সত্তা। এক একটা পাপের প্রশ্নচিহ্ন যেন তীরের ফলার মতো বিঁধছে ওকে। সরলাকেও বাঁচাতে পারত, বাঁচায়নি। উল্টে তার মৃত্যুর রাস্তাটা সোজা করেছে আরো। নিজের স্বামীকে নিজেকে সসম্মানে ঠকিয়েছে আর অন্যায়ভাবে কেড়েছে। আর ভাবতে পারেনি স্মৃতি। কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়েছিল। হার্ট অ্যাটাক। ডক্টররা জানান অতিরিক্ত উত্তেজনার ফল। ডান দিকটা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গিয়েছে। ঠিক হবার সম্ভাবনা কম। দেবেশ সাহা মেয়ে ও মা দুজনকেই বাড়িতে নিয়ে আসেন। এবার 15,000 টাকা দিয়েই লোক রাখা হয় স্মৃতির জন্য। রায় এখন অন্যরকম, পরিণত অনেকটাই। এতগুলো ধাক্কা মার এই অবস্থা, তাকে শক্ত হতে হবে। কিন্তু সে যেন অনেক বেশি দেখতে পায় এখন। স্পষ্ট বুঝতে পারে মায়ের ভেতরে একটা চোরা গল্প লুকিয়ে আছে, কিন্তু সেটা জানবে কি করে? ছাদে পায়চারি করতে করতে সেই ঘরটার সামনে আসেও। অনেকদিন আসেনি এখানে। দরজাটা খোলে। একটা কালো ব্যাগ রাখা। কার ব্যাগ? ভেতরটা খুলতেই একটা পরিচিত গন্ধ পায়। হাতড়ে দেখে অভির শার্ট, প্যান্ট, জুতো, ঘড়ি। এইসব কোত্থেকে এলো? মাথায় বাজ পড়ে ওর। ঘরের আনাচে কানাচে ভালোভাবে চোখ ঘোরায়। একদম কোনায় এক টুকরো কাগজ দলা পাকানো। একটা চিঠি। খুলে চিঠিটা পড়তে শুরু করে রায়। রায়, সেই যে বোকা মেয়েটার গল্প বলছিলাম, বাকিটা বলছি। সেই মাঝি ভাই একদিন শহরে নিয়ে গেল আমার সইকে। সই যেতে চায়নি, জোর করেই নিয়ে গেল। শহর এনেই সইকে নিয়ে এলো একটা হাসপাতালে। ও বলে, কেন? মাঝি ভাই বলে,
সে নাকি সারোগেসি মাদার হবে। সই আমার তখন মুখ্য মানুষ, তাকে বোঝানো হলো তার গর্ভে একটা বাচ্চা বড় হবে। সই ভাবল সে তো খুশির কথা, সংসার বাড়বে, সে তো তার কবেকার আশা। সই একটা কাগজে টিপছাপ দিল। সইয়ের একটা অপারেশন হলো। সই বাচ্চাটার যত্ন নেয়, খেলা করে। মনে আছে বলেছিলাম জঠরে বাচ্চা থাকলে কেমন অনুভব হয় সেই গল্পগুলো? সই সব অনুভব করেছিল। মাঝি ভাই তাকে পেট পুড়ে খাওয়ায়, ভালো শাড়ি কাপড় দেয়। সই ভাবে, আহা, এই বুঝি স্বর্গ। তারপর একদিন প্রসব বেদনা হলো। সইকে হাসপাতালে নেওয়া হলো। তন্দ্রা ঘুরেও সে শুনেছিল তার সন্তানের আওয়াজ। হ্যাঁ, তার মেয়ে হয়েছিল। কিন্তু যখন জ্ঞান হলো, মাঝি ভাই জানালো তার মৃত বাচ্চা হয়েছে। কিছুতেই সই বিশ্বাস করেনি, এ তো খুব বড় মিথ্যে। পরে হাসপাতালেরই এক নার্স তাকে সারোগেসি মাদারের ব্যাপারে বুঝিয়ে বলে। এও বলে সে চাইলেও মেয়েটিকে ফেরত পাবে না, কারণ সে কাগজে টিপ সই দিয়েছে। না, এই বিশ্বাসঘাতকতার পর সে আর মাঝি ভাইয়ের সাথে থাকেনি। মাঝি ভাই তাকে আটকাতে চেয়েছিল, বলেছিল গর্ভ ভাড়া দেওয়া একটা ব্যবসা, এতে অনেক পয়সা। কিন্তু রায়, মাতৃত্ব তো ব্যবসা নয়। আমি তো আমার সন্তানকে বিক্রি করব বলে জন্ম দিইনি। তবে হ্যাঁ রায়, হ্যাঁ, সই আর আমি একই ব্যক্তি। আর জানো সেই মেয়েটিকে? তুমি। হ্যাঁ, তুমি। তোমার অতি আধুনিকা মা নিজের কেরিয়ার বিসর্জন দেবেন না বলে আমায় ভাড়া করেছিলেন আমারই অজ্ঞাতে। অনেক কষ্টে তোমার বাড়ির ঠিকানা জোগাড় করেছিলাম। এই শহরে দিন গুজরান করেছি কোনোভাবে, আর অলক্ষ্যে নজর রেখেছি তোমার দিকে। নিজেকে অল্প হলেও শিক্ষিত করেছি, একা লড়েছি, কিন্তু নিজেকে বিকিয়ে দিইনি। ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমার নজরেও চলে আসছে সেই তেজ, তীক্ষ্ণতা, সেই আগুন। দিদাকে সবাই ডাইনি বলতো, তারপর আমিও সেই ডাইনি হতে শুরু করলাম। নরম বোকা মেয়ে হয়ে বেঁচে থাকা যায় না পোড়া সমাজে, তার চেয়ে ডাইনি হওয়া ঢের ভালো। আমার আগুন শুধু তোর জন্য ছিল রাই। তোর এক একটা ক্ষণ আমি নজরে রেখেছি, সব ঠিক ছিল। কিন্তু কিন্তু ওই ছেলেটা, আমি বুঝতে পারিনি ওকে সায়স্তা করতে গিয়ে তোর এত বড় ক্ষতি হয়ে যাবে। তোকে রাস্তায় পড়ে থাকতে দেখেও কাছে যেতে পারছিলাম না। কি যে অসহায়তা একজন মায়ের। আবার সেই আগুন জ্বলে উঠল, যে আগুনে ঝলসেছিল মাঝি ভাই তার নতুন বউকে বেশ্যালয় বিক্রির সময়। সেই আগুনেই ঝলসে গেল অনুভব। আমার বিষ নজরে এত ভয় গ্রাস করল যে তার হৃদযন্ত্র স্বাদ ছেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি, তার খেসারতও দেব। তাই তোর কাছে আসা। আমার জীবনের সঞ্চিত আগুনটুকু তোকে দান করে যাব। মা হিসেবে এটুকুই করতে পারি তোর জন্য। পারলে ক্ষমা করে দিস। তেজস্বিনী হোস। দুর্বলতা আমার রায়কে যেন গ্রাস না করে। তোর নজরে যেন ঝলসে যায় সমাজের কীটেরা।
চিঠির বাকি অংশটুকুতে কি লেখা ছিল তা বুঝতে বাকি থাকে না রাইয়ের। ঘরের ভেতর থেকে সরলার সব জিনিসপত্র জড়ো করে রাই ছাদে। ঘর থেকে কেরোসিন নিয়ে তার উপর ঢালে। তারপর একটা দেশলাই কাঠি জ্বলে ওঠে। দাউ দাউ করে জ্বলছে আগুন। শ্রাবণের ধারা আজ নেই, আজ যেন আগুনের দিন। চোখ বুজে রাই নিজের মুখ হাতড়ায়। হ্যাঁ, মিল পাচ্ছে। চোখ, নাক, ঠোঁট সব যেন মিলে যাচ্ছে বুড়িমা না, মায়ের সাথে। সূর্য ডোবার সাথে সাথে আগুন নিভতে থাকে। সেই পোড়া ছাই হাতড়ে এরাই মেখে নেয় শরীরে, আর কপালে ছাইয়ের একটা টিপ পড়ে নেয়। অসহায়তা হয়তো মানুষকে অতিমানবিক শক্তি দিয়ে যেতে পারে অনাচারের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে যাওয়ার মতো মনের জোর, কিংবা এমন কোনো নজর যা মুহূর্তে বুকের গোপনীয়তা ভেদ করে তুলে আনতে পারে সব পাপ, কিংবা এমন কোনো নজর যা নিজের সন্তানকে ঘিরে রাখতে পারে অদৃশ্য স্নেহ জালে। আজকে গল্প পাঠে আমার সঙ্গে ছিল সুচিস্মিতা, তমাল, সায়নী, রণদীপ, প্রিয়া, অনুভব এবং তন্দ্রা ব্যানার্জি। শব্দগ্রহণ এবং নির্দেশনায় অনুভব, পোস্টার ডিজাইন অভিব্রত, সাউন্ড মিক্সিংয়ে এবং কথকের ভূমিকায় আমি সায়ক। আমাদের এই ভিডিওটা স্পন্সর করার জন্য বিশেষ ধন্যবাদ দেবারতী ঘোষ, দেবাশ্রিতা নাগ, সম্রাট রায়, সৌপ্তিক ভট্টাচার্য, দেবাদ্রি চ্যাটার্জি, সৌম্যজিৎ সরকার, দীপমাল্য ঘোষ, প্রীতম দাস, সৌমেন মুখার্জি, বুমা ব্যানার্জি, শ্রেয়ান চৌধুরী, শামীম সুফিয়ান, সৌগত ব্যানার্জি, সপ্তর্ষি রায় এবং সৌভিক দাশগুপ্তকে। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনে মুকুলিকা দাসের কাহিনী নজর। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।